হ্যালো বন্ধুরা, আমি আফরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসো, গল্পে চলে যাই। আমি মেয়ে সেজে 5 বছর পর্যন্ত মেয়েদের মেসাজ করতে থাকি, কিন্তু কেউ বুঝতে পারত না আমি একজন পুরুষ। একদিন একটা ধনী মহিলা আমাকে দিয়ে মেসাজ করায়, আর সে আমাকে নিজের বাড়িতে সারা জীবনের জন্য রেখে দেয়। আর রোজ সে আমাকে দিয়ে মেসাজ করাতো। একদিন আমি মেসাজ করছিলাম, তখন আমার শরীরের উপরে তেল পড়ে যায়। সেই মহিলা আমাকে তার পোশাক দেয় আর বলে পোশাকটা পরিবর্তন করে নাও। আমি ভয় পেয়ে যাই। যখন আমি তার সামনে পোশাক পরিবর্তন করছিলাম, তখন আমার পায়ের তলার মাটি সরে যায়, কারণ আমি গরিব মানুষ ছিলাম। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর আমি চাকরির খোঁজ করতে শুরু করি, কারণ আর পড়াশোনার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। আমি কোনো চাকরি খুঁজে পাচ্ছিলাম না, আর তার সব থেকে বড় কারণ আমার ব্যবহার, স্বভাব। আমি তো তৃতীয় মহিলা ছিলাম না, আমি পুরোপুরি একটা ছেলে ছিলাম। কিন্তু তাও না জানি কেন আমার কণ্ঠের আওয়াজ মেয়েদের মতো ছিল, আর আমার হাত পা ও মেয়েদের মতো ছিল। আমার হাত পায়ের গঠন দেখে আমার বন্ধুরা আমাকে সুন্দরী বলে ডাকত। কোনো লোক তো মনে করত আমি হয়তো তৃতীয় মহিলার কেউ। এমনকি আমার বাড়ির লোকেরাও এমনটা ভাবত। কিন্তু আমি একজন পুরুষ ছিলাম। কিন্তু না জানি কেন আমার হাত পা এমন ছিল, আর আওয়াজ ও কিছুটা মেয়েদের মতো ছিল। আমি যেখানেই কাজের জন্য যেতাম কেউই আমাকে কাজ দিত না। সবাই আমাকে তৃতীয় মহিলা মনে করে তাড়িয়ে দিত। কেউ আমার কথা বিশ্বাসই করত না যে আমি একজন ছেলে। যদি আমি সত্যি তৃতীয় মহিলা হতাম তাহলে সেটা আলাদা কথা ছিল, কিন্তু আমি তো সে রকম ছিলাম না যেরকম এই সমাজ আমাকে ভাবত। আমার বাড়িতে পয়সার অভাব ছিল, আমার বাড়ির লোক ও আমাকে অনেক বিরক্ত করত। তারাও আমাকে ঘৃণা করত, কারণ তারাও আমাকে অদ্ভুত মনে করত। আমার মা বলতো, তোমাকে না মেয়ের মতো দেখতে না ছেলের মতো। তোমাকে দেখতে যদি ছেলের মতো হতো তবে তুমি এতদিনে চাকরি পেয়ে যেতে, আর আমাদের সংসার চলে যেত। কিন্তু তুমি তো অদ্ভুত। এরকম আর কেউ নয়, আমার নিজের মাই আমাকে বলতো। যখন পৃথিবীতে সবাই ছেড়ে চলে যায় তো তার মা তার পাশে থাকে, কারণ মা তো মাই হয়। কিন্তু সেই আমাকে ভুল বুঝত। সময় এইভাবেই পার হতে থাকে, আর আমার বয়স 22 বছর হয়ে যায়। আমি অনেক চিন্তায় থাকতাম, আর সেই চিন্তার জন্যই আমি আমার বাড়ি ছেড়ে দিই আর অন্য শহরে চলে আসি। কিন্তু অন্য শহরে এসেও আমাকে চাকরির জন্য বকা খেতে হয়, কিন্তু আমি কোথাও চাকরি পাই না। তারপর আমাকে একটা লোক ভরসা দেয়, যার একটা মেসেজ স্টোর ছিল, আর সে ছেলেদের মেসাজ করত। সে আমাকে বলে, তুমি এখানে কাজ করো। আমি তার স্টোরে কাজ করা শুরু করি, কিন্তু সেখানেও সবাই আমাকে তৃতীয় মহিলা ভেবে আমাকে নিয়ে মজা করা শুরু করে। তার মধ্যে তো একজন আমাকে বিরক্ত করার কোনো সুযোগই ছাড়ত না। সেখানে আমার সহ্যের সীমা পার হয়ে যায়, আর আমি সেই স্টোর ছেড়ে দিই। তখন আমি ভাবি, সমাজ যখন আমাকে মেয়েই মনে করে তখন আমি মেয়ে হয়ে যাব। আমি নিজেকে ছেলে হিসেবে প্রমাণ করার অনেক চেষ্টা করি, কিন্তু আমি হেরে যাই। তখন আমি নতুন রাস্তার কথা ভাবি। আমি একটা মুখোশ কিনি, আর মুখোশ পরে পুরোপুরি মেয়েদের মতো সেজে ফেলি। তারপরে আমি কাজ খোঁজা শুরু করি, আর হঠাৎ আমি কাজ পেয়ে যাই। একটা দোকানের মালিক আমাকে কাজে রেখে দেয়। সে বলে, তোমাকে দেখতে নিশ্চয়ই খুব সুন্দর হবে। যদি তুমি মুখোশ খুলে ফেলো তবে আমার দোকানে অনেক বেশি লোক আসবে। তখন আমি বলি যে আমি মুখ লুকিয়ে থাকি, আমি ইসলাম পালন করি, আমি মুখোশ খুলতে পারবো না। কিছুদিন আমি সেখানে কাজ করি, আর এতে আমার খুব ভালোভাবে দিন চলে যেত। আমি একটা ঘর ভাড়া নিয়েছিলাম। আমি সারা দিন দোকানে বসে থাকতাম। দোকানের লাকে আমাকে অনেক ভরসা দিত। সে আমার উপর এত ভরসা করত যে মাঝে মাঝে আমি অবাক হয়ে যেতাম যে এই লোকটা আমার উপর এতটা কি করে ভরসা করে। সে বহুবার আমাকে মুখোশ সরানোর জন্য বলতো, কিন্তু আমি এমন করতাম না, কারণ আমি এরকম করতে পারতাম না। এখানেই আমার সাথে সেটাই হলো যা ম্যাসাজ সেন্টারে হয়েছিল। দোকানের মালিক একদিন রাতে আমাকে বাহানা দিয়ে আটকে দেয়, আর দোকান বন্ধ করে আমার সাথে কাজ করার চেষ্টা করে।
কিন্তু যখনই সে আমার মুখোশ খোলে সে জানতে পারে যে আমি একজন ছেলে। কারণ আমার মুখ মেয়েদের মতো ছিল না, শুধুমাত্র হাত পায়ের গঠন মেয়েদের মতো ছিল। আর গলার কণ্ঠ অল্প অল্প মেয়েদের মতো ছিল। আমার মুখ দেখে দোকানের মালিক আমাকে অনেক বকে আর বলে যে তুমি ধোঁকা দিয়ে এখানে কাজ করছো মেয়ে সেজে। আমি বলি তুমি আমাকে এই কাজের জন্য তো নিজের সাথে রেখেছ। যদি আমি সত্যি মেয়ে হতাম তুমি তো আমার সম্মান নষ্ট করে দিতে আজ। আমি মেয়ে নয়, আমি ছেলে। আমার মধ্যে এতটুকু শক্তি ছিল যে আমি তাকে সরিয়ে দিতে পারব। আমি নিজেকে বাঁচাতে সফল হই। যখন সে আমার মুখোশ সরায় তখনই সে সব সত্যি জানতে পেরে যায়। যদি আমার জায়গায় কোনো মেয়ে থাকত তবে সে নিজেকে বাঁচাতে পারত না, কারণ সে অনেক শক্তিশালী ছিল। কিন্তু আমিও একজন পুরুষ ছিলাম আর আমার মধ্যে ও শক্তি ছিল। আমি নিজেকে বাঁচিয়ে নিই। আমি সেখান থেকে পালিয়ে আসি। আমার অনেক আফসোস হচ্ছিল যে এটা কেমন সমাজ, যে ছেলে মেয়ে কাউকেই ছাড়ে না। যখন আমি মেয়ে সেজে সমাজের সামনে যাই তখন বলে যে তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আর যখন ছেলে হয়ে যাই তখন তৃতীয় মহিলা মানুষ ভেবে আমাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। আমি আবারও বেকার হয়ে গেলাম। কিন্তু আমি হার মেনে নিইনি। এইভাবেই মুখোশ পরে নিজের কণ্ঠের স্বর মেয়েদের মতো করে আমি অন্য কাজ করতে থাকি। এটাও একটা দোকান ছিল, আর সেখানে মালিক একজন মহিলা ছিল। এই জন্য আমি একটু শান্তি পাই। আর সেই মহিলা আমাকে মুখোশ খুলতেও বলেনি। সেই মহিলার একটা ছোট ছেলে ছিল, আর আমি তার খুব ভালো করে খেয়াল রাখতাম, আর তার দোকানের আসা মানুষদেরও সামলে নিতাম। একদিন সেই মহিলা অনেক চিন্তিত হয়ে পড়ে। আমি তাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করলে সে বলে আমার মাথায় ব্যথা আর আমার সারা শরীরে ব্যথা করছে। আমি তাকে বলি আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই বলে আমি তার মাথায় হাত বুলিয়ে দিই। সে অনেক আরাম পায়। তারপর আমি তার শরীরে ম্যাসাজ করতে শুরু করি, আর এইভাবে আমি তার সব শরীরে ম্যাসাজ করতে শুরু করি। সেই মহিলা অনেক আরাম পাচ্ছিল। সে আমাকে বলে যে তুমি তো অনেক ভালো ম্যাসাজ করতে পারো। আমার তো সব ব্যথা ঠিক হয়ে গেল। তোমার তো ম্যাসাজ স্টোর খোলা উচিত। তোমার হাতে জাদু আছে। সেই মহিলা মনে হয় এমনি বলে ফেলেছিল কথাটা, কিন্তু এই কথাটা আমার মাথার মধ্যে বসে যায়। আমি ভাবলাম কথাটা তো সত্যি। আমার হাতে তো যথেষ্ট জোর আছে, আমি খুব ভালো করে ম্যাসাজ করতে পারবো। কিন্তু সমস্যা একটাই, আমি ছেলেদের ম্যাসাজ করতাম তাই তারা খারাপ চোখে আমার দিকে দেখত, আমাকে নিয়ে মজা করত। তারপর আমার মনে হলো যে আমি যদি মহিলাদের ম্যাসাজ করা শুরু করি তবে কেমন হয়, মেয়ে সেজেই। আর এই কথা ভাবতেই আমার মন খুশিতে ভরে গেল। পরের দিন গিয়ে আমি আমার মালকিনকে বললাম যে আমার কিছু টাকা প্রয়োজন, আমি খুব তাড়াতাড়ি সেটা ফেরত দিয়ে দেব। আমার মালকিন অনেক ভালো ছিল। সে অনেক ভালো মনের মানুষ ছিল, আর এখন সে প্রায় রোজ দিনই আমাকে দিয়ে মেসেজ করাত। সে বলল ঠিক আছে, যদি তোমার পয়সার দরকার থাকে তবে তোমাকে আমি দিচ্ছি। তোমার সততার সাথে কাজ করা দেখে আমার খুব ভালো মনে হয়েছে, সেই জন্য তোমাকে সাহায্য করতে আমার কোনো অসুবিধা নেই। সে আমাকে টাকা দিয়ে দেয়। আমি সেই টাকা দিয়ে একটা ম্যাসাজ স্টোর খুলি মহিলাদের জন্য। আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যাতে আমার কাজটা ভালো করে চলে, যাতে আমি আমার মালকিনের থেকে নেওয়া টাকা তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারি। আমি দিনের বেলা মালকিনের দোকানে কাজ করতাম আর সন্ধ্যা বেলা নিজের ম্যাসাজ স্টোর চালাতাম। সেখানে মহিলারা এসে ম্যাসাজ করাত। আমি মুখোশ পরে থাকতাম। তারা আমাকে এই মুখোশ পরে থাকার কারণ জিজ্ঞাসা করত। তখন আমি বলতাম আমি মুখোশ পরে থাকতে ভালোবাসি, আমি ইসলাম মানি। আমার হাতের গঠন দেখে কোনো মহিলা সন্দেহ করত না যে আমি আসলে কে। আমি সব সময় ভাবতাম সৃষ্টিকর্তা আমার হাতগুলো কেন এমন বানিয়েছে, কেন আমার গলার কণ্ঠ মেয়েদের মতো করেছে। কিন্তু আজ আমি বুঝতে পেরেছিলাম সৃষ্টিকর্তার তৈরি কোনো জিনিসই বিফলে যায় না। আমার হাতটাই একমাত্র এমন ছিল যেটা আমার কাজে এসেছিল। আমার ম্যাসাজ সবাই অনেক পছন্দ করত। সবাই আমার প্রশংসা করত। এইভাবেই আমার স্টোরে লোকজন বেশি বেশি আসতে শুরু করে। যখনই কোনো মহিলা আমার কাছে ম্যাসাজ করাতে আসত সে গিয়ে অন্য মহিলাকে বলে দিত যে আমার হাতে জাদু আছে। প্রায় বেশিরভাগ সময় এমন মহিলাই আসত যাদের শরীরে কোনো সমস্যা থাকত, আর ম্যাসাজ করার পরে তার সেই সমস্যা ঠিক হয়ে যেত। মহিলারা আমার সামনে পোশাক খুলে দিত, কিন্তু আমি তাদের দিকে দেখতাম না। আমি চোখ বন্ধ করে নিজের কাজ করতাম। তাদেরকে ওইভাবে দেখাটা খারাপ ছিল। আমার কোনো ভুল উদ্দেশ্য ছিল না। আমি কেবলমাত্র বাধ্য ছিলাম।
তারপর একদিন অনেক বড় গাড়িতে করে একটা মহিলা আসে, যাকে দেখে অনেক বেশি ধনী মনে হচ্ছিল। আমার কাছে সচরাচর এত ধনী মহিলা আসে না, কিন্তু সেই মহিলাকে দেখে অনেক বেশি ধনী মনে হচ্ছিল আমার। তার গাড়ি, তার পোশাক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সেটা। সে আমার কাছে এসে আমাকে বলে, আমি তোমার মেসাজের অনেক প্রশংসা শুনেছি। আমার শরীরে অনেক ব্যথা, আমি অনেক কষ্ট পাচ্ছি। কোনো ওষুধ ও কাজ করছে না। আমার ওজন বেশি হওয়ার জন্য আমার শরীরে অনেক ব্যথা করে। সেই জন্য আমি তোমার কাছে মেসেজ করিয়ে দেখতে চাই কোনো কাজ হয় কি না। সেই মহিলা যেমনি হোক না কেন, ধনী মহিলারা এমনই হয়। আমি অনেক সময় ধরে অনেক ভালো করে তাকে মেসেজ করে দিই। সে অনেক আরাম পায়। সে আমার প্রশংসা করে আর চলে যায়। কিন্তু পরের দিন সে আবার আসে আর আমাকে বলে যে আমি তোমাকে নিতে এসেছি। তুমি এখন থেকে আমার বাড়িতে থাকবে। আমি তোমাকে এত টাকা দেব যে তোমার এই স্টোর চালানোর কোনো প্রয়োজন পড়বে না। শুধু আমার অসুবিধা দূর করে দাও। তার কথা শুনে আমি অবাক হয়ে যাই। সে আমাকে এত টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল যে আমাকে আর আলাদা করে স্টোর চালানোর দরকার পড়বে না। মানে আমার ভাগ্য অবশেষে আমার সাথ দিয়েছিল। সারাদিন স্টোরে মেসেজ করার পরিবর্তে আমাকে একটাই মহিলাকে মেসেজ করে দিতে হবে, আর তাতেই আমার সারা মাসের খরচা চলে যাবে। আমি সেই মহিলাকে বলি যে আমি এই স্টোর বন্ধ করতে পারবো না, কারণ আমি কারুর থেকে অনেক টাকা ধার নিয়েছি। যতদিন না আমি ধার শোধ করতে পারছি ততদিন আমি স্টোর বন্ধ করতে পারবো না। তখন সেই মহিলা বলে, তোমার সব ধার আমি শোধ করে দেব। শুধু তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমি আমার বাড়িতেই তোমাকে একটা ঘর দিয়ে দেব। তুমি সেখানে থেকো। আমার বাড়ি অনেক বড়, আর আমার কাছে অনেক টাকাও আছে। শুধু এই সমস্যা আমার পিছন ছাড়ছে না। আমি আরও অনেক ম্যাসাজ সেন্টারে গেছিলাম, কিন্তু সেখানে সততার সাথে কাজ করে না। তুমি অনেক সততার সাথে কাজ করেছ। তোমার কাজ আমার অনেক পছন্দ হয়েছে। আমি সেই মহিলাকে বলি, তুমি রোজ এখানে চলে এসো, আমি তোমার ম্যাসাজ করে দেব। তখন সে বলে, তোমার এই ছোট্ট সেন্টারে আসতে আমার ভালো মনে হয় না। আমি অনেক হাই ক্লাস মেইনটেইন করি। যখন আমার বান্ধবীরা জানতে পারবে যে আমি এত ছোট একটা সেন্টারে আসি, তখন তারা আমাকে নিয়ে মজা করবে। সেই জন্য আমি রোজ রোজ এখানে আসতে পারবো না। তুমি আমার বাড়িতে চলো। আমি সেই মহিলার কথা মেনে নিই। সেই মহিলা আমার সব ধার শোধ করে দেয়। আমার দোকানের মালকিনকে গিয়ে সব পয়সা দিয়ে দেয়, আর আমার স্টোর বন্ধ করে দেয়। আমি ভাবলাম থাকার জন্য, যখন আমি এত ভালো একটা জায়গা পাচ্ছি, সেই মহিলাকে মেসেজ করে দেওয়ার পরিবর্তে আর একজন মহিলাকেই মেসেজ করে দেওয়ার পরিবর্তে আমি খাবারও পাচ্ছি, তবে সমস্যার কি আছে? আমি খুশি মনে মেনে নিই। সেই মহিলা নিজের সাথে আমাকে তার বাড়িতে নিয়ে যায়। তার বাড়িটা কোনো বড় মহলের থেকে কম ছিল না। সে আমাকে থাকার জন্য একটা ঘর দেয়, যেটা পিছনের দিকে ছিল। কিন্তু সেই ঘরটা আমার জন্য ভালো ছিল আগের ঘরের থেকে। পরিষ্কার ছিল, আর সুন্দর সুন্দর আসবাবপত্রও রাখা ছিল। হয়তো ধনী লোকেদের কাজের মানুষেরাও অনেক আরামে থাকে। আমি নিজের জিনিসপত্র সেখানে রাখি, আর এত কিছু আমাকে দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমি জেনে শুনে সমাজকে ধোঁকা দিচ্ছিলাম না। আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। সৃষ্টিকর্তা জানত আমি সেই মহিলাদের শরীরের উপর কোনো খারাপ চোখ দিতাম না। সেই মহিলা রোজ রাতে মেসাজ করাত। সে আমাকে জিজ্ঞাসা করত, তুমি দিন রাত কেন মুখোশ পরে থাকো? আমি তখন বলতাম, এটা আমার একটা অভ্যাস। সেই মহিলা বলে, ঠিক আছে, কিন্তু একটা মহিলার কাছে কেন মুখোশ পরে আছো? তুমি ও মেয়ে আর আমিও মেয়ে। আমি তো তোমার মুখ দেখতেই পারি। আমি বলি, আমার মুখ নষ্ট হয়ে গেছে। আমি আমার মুখ কাউকে দেখাই না। এই রকমের কথা বলে আমাকে লজ্জা দিও না। যখন লোক আমার এই নষ্ট হয়ে যাওয়া মুখ দেখে, তখন আমি অনেক লজ্জিত বোধ করি। কেউ তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার মুখে কিছু ওষুধ ছুঁড়ে মেরেছিল। সেই জন্য আমার মুখ দেখার মতো অবস্থায় নেই, আর আমি কাউকে দেখাতেও চাই না। আমার কাটা ঘায়ে নুন না ছেটালেই ভালো হয় মালকিন। সে বলে, আমার ভীষণ দুঃখ হচ্ছে যে তোমার মুখের উপর ঔষধ ছুঁড়ে মারা হয়েছে, যাতে তোমার মুখের গঠন পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমার মনে আঘাত দিতে চাইনি, কিন্তু এইসব কে করেছে? সেই মহিলা যখন আমাকে এই প্রশ্ন করে, তখন আমি চিন্তায় পড়ে যাই। তখন আমি বলি, একটা ছেলে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে সে আমার সাথে প্রতিশোধ নিতে এই রকম কাজ করে। আমার মুখে ঔষধ ছুঁড়ে মারে, যাতে আমার অন্য কোনো জায়গায় আর বিয়ে না হয়।
সেই ছেলেটা আমার থেকে এই ভেবেই প্রতিশোধ নেয়। এই দুর্ঘটনার পর আমার জীবন নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এই সমাজের থেকে আমার মুখ লুকিয়ে রাখি সব সময়। আর এই কারণেই আমি এখনো বিয়ে করিনি। আমি এই মেসাজের কাজ করতে বাধ্য হই, কারণ আমি এই কাজটা খুব ভালো করতে পারি। আমার হাতে শক্তি ছিল, এই শক্তি সৃষ্টিকর্তা আমাকে দিয়েছিল, আর আমি এই সুযোগেই ব্যবহার করতাম। আমি আমার মুখ আর মুখোশের ব্যাপারে এই রকম একটা গল্প সেই মহিলাকে বলি, যাতে সে আমার কথায় বিশ্বাস করে, আর আমি এত গুছিয়ে মিথ্যে কথাগুলো বলি যে সে বিশ্বাস করে নেয়। সে আমাকে বলে, সত্যি তোমার হাতে শক্তি আছে, তোমার হাতের গঠন খুব সুন্দর, তুমি হয়তো অনেক সুন্দরী মহিলা ছিলে আগে। আমি সত্যি অনেক দুঃখিত যে তোমার সাথে এই রকম একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু তোমার মেসেজের জন্য আমি আমার শরীরে অনেক আরাম পাই, আমার ব্যথাও কমছে। সেই মহিলা আমার কথায় ভরসা করে নেয়, আর এতে আমিও শান্তি পাই। কিন্তু আফসোসও হচ্ছিল যে সমাজের থেকে নিজের পরিচয় গোপন রাখতে হচ্ছিল আমার। তবে আমি এই রকমটা করতে বাধ্য ছিলাম। এতে আমার কোনো দোষ ছিল না। মিথ্যে কথা বলতে আমারও লজ্জা হতো, কিন্তু আমার আর কোনো রাস্তা ছিল না। আমি মাকেও কিছু পয়সা পাঠাতে শুরু করি। লোকে সত্যি কথাই বলে, নিজের ক্ষুধা মেটানোর জন্য মানুষকে কি না করতে হয়। আমি যে রাস্তাটা বেছে নিয়েছিলাম, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু আমি অনেক সততার সাথে কাজ করতাম। মেয়ে সেজে যেতাম তো লোকে আমার পিছনে পড়ে যেত, সেই জন্য ভাবলাম পুরুষ মানুষ আমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু মহিলারা তো করবে না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিই যে আমি মহিলাদের সাথে কাজ করব। কিন্তু আমার সত্যিটা খুব বেশি দিন আমি সেই মহিলাটার কাছ থেকে গোপন রাখতে পারিনি। একদিন আপার মেসেজ করছিলাম, তখন হঠাৎই আমার হাতে থাকা তেলের শিশি আমার পোশাকের উপরে পড়ে যায়। আমি চিন্তিত হয়ে যাই। আমার মালকিন ও চিন্তায় পড়ে যায়। সে বলে, তোমার পোশাকটা তো নষ্ট হয়ে গেল। আমি বলি যে আমি পোশাক পরিবর্তন করে আসছি। তখন সে বলে, কোথাও যাওয়ার দরকার নেই, এইখানেই আলমারিতে আমার পোশাক আছে, তুমি সেটাই বের করে পরে নাও। তখন আমি বলি যে আমি তোমার পোশাক পরতে পারবো না, আমি নিজের ঘর থেকে পোশাক পরিবর্তন করে আসছি। তখন সে জোর করে আলমারি থেকে একটা পোশাক বের করে আমাকে দেয় আর বলে, এটা পরে নাও। আমি চিন্তিত হয়ে যাই যে তার সামনে কি করে আমি নিজের পোশাক পরিবর্তন করব। সেখানে টয়লেটও ছিল না। এই ঘরটা শুধু ম্যাসাজ করার জন্যই রাখা হয়েছিল। আমি যখন বাইরে যেতে চাই, তখন সে বলে, আজ যদি আমি তার সামনে পোশাক না পরিবর্তন না করি তবে সে আমাকে কাজ থেকে বের করে দেবে। তার এরকম কথা শুনে আমি আরও চিন্তায় পড়ে যাই, কারণ এই কাজের জন্যই তো আমার সংসার চলছিল। আমি বিনা মূল্যে খেতে ও থাকতে পারছিলাম, আর এই কাজের জন্যই তো আমি এত পয়সা পাচ্ছিলাম, আর এই পয়সা থেকেই আমি বাড়িতে পাঠাচ্ছিলাম, আর আমাকে খুব বেশি পরিশ্রমও করতে হচ্ছিল না। আমি সমাজে লোকের কথায় ভয় পেতাম না, কারণ আমি এখানে অনেক আরামে আছি। আমি কখনোই এই আরাম হারাতে চাইনি। কিন্তু সেই মহিলার অনেক রাগী ছিল, সে বারবার বলছিল, তুমি এখানেই পোশাকটা পরিবর্তন করে নাও। আমি বললাম, আমি তোমার সামনে পোশাক পরিবর্তন করতে পারবো না, এটা তুমি ভালো করে জানো যে আমি আমার মুখ লুকিয়ে রাখি। তাহলে নিজের শরীরটা কিভাবে তোমার সামনে দেখাবো? সেই কথা শুনে আমি মহিলার মুখে অদ্ভুত এক হাসি লক্ষ্য করলাম। তখন সে বলে, আমি তোমার সব সত্যি জানতে পেরে গেছি, তুমি মেয়ে নয় বরং একটা ছেলে। সেই জন্য আমি তোমাকে বলছি, এই কথা তুমি নিজের মুখেই স্বীকার করে নাও। সেই মহিলার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে এতটাই বুদ্ধি ছিল যে সে বুঝতে পেরে গেছিল। না হলে আজ পর্যন্ত আমি যেভাবে সাবধানে কাজ করেছি তাতে তো কারোর সন্দেহ পর্যন্ত হওয়ার কথা নয় যে আমি আসলে কে। কিন্তু সেই মহিলা ঠিক সন্দেহ করেছে। শুধু সন্দেহ নয়, সে নিশ্চিত ছিল। তার কথা শুনে আমি কাঁদতে শুরু করে দিই। আমার অনেক লজ্জা পায়। আমার মনে হচ্ছিল যেন আমার কপালে আকাশ ভেঙে পড়েছে। আমি এই কথা লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার সব সত্যি সেই মহিলা জানতে পেরে গেছিল। সে আমাকে বলে, কান্না থামাও, আর আমাকে বলো তুমি এমন কেন করলে। আমি তাকে সব কথা বলে দিই, প্রথম থেকে সব কথা, কিভাবে এই সমাজ আমার সাথে দুর্ব্যবহার করেছে। যখন আমি ছেলে হয়ে কাজ খুঁজতে লোকের কাছে যেতাম, তারা আমাকে তাড়িয়ে দিত, আমাকে অন্য চোখে দেখত, আর মেয়ে সেজে গেলেও আমার সাথে খারাপই হতো। সেই জন্য আমি ভাবি মেয়ে সেজে মেয়েদের সাথেই কাজ করব, যাতে কোনো সমস্যা না হয়। আমি কারোর সাথে কোনো ভুল কাজ করিনি। আমি নিজের চোখ বন্ধ করে ম্যাসাজ করি। তুমি জানো,
গরিব মানুষ যে কোনো কাজ করতে বাধ্য থাকে, যদি তোমার মতো কোনো ধনী লোক এইগুলো বুঝত। কিন্তু আমি জানি তুমি আমার কথা বুঝতে পারবে না। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। আমি চলেই যাচ্ছিলাম, তখন সে আমাকে বলে যে আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি। যে কথাগুলো তুমি এখনই বললে সেগুলো সত্যি খুব দুঃখজনক। তুমি কতটা বাধ্য হয়ে এই কাজ করেছ আমি বুঝতে পারছি। আমি কিছু দিন আগেই জানতে পেরেছিলাম যে তুমি মেয়ে নও, তুমি ছেলে। আর সেই জন্য ইচ্ছা করেই আমি তোমার শরীরের উপরে তেল ফেলে দিয়েছিলাম। আমি তোমাকে ভুল ভাবছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে তোমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। তুমি যা কিছু করেছ বাধ্য হয়েই করেছ। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে দিয়ে ম্যাসাজ করাবো না, কারণ আমি জানি তুমি মেয়ে নও। কিন্তু তোমার জন্য আমার কাছে অন্য একটা কাজ আছে। তোমার সততা আমার খুব পছন্দ হয়েছে। তুমি কোনো ভুল কাজ করনি। আমি তোমার সমস্যা বুঝতে পেরেই তোমাকে একটা কাজ দিচ্ছি। সেই মহিলার কথা শুনে আমি খুশি হয়ে যাই। আমি জিজ্ঞাসা করি, আমি কি কাজ করব? তখন সে বলে, তোমাকে আমার বাড়ির দেখাশোনা করতে হবে। আমি অন্য কারোর উপর ভরসা করি না। তোমাকে এতদিন আমি আমার বাড়িতে রেখেছি, কিন্তু তুমি কোনো দিন কোনো জিনিস নাওনি। অনেক ভালোভাবে তুমি এখানে আছো। আজকের পর থেকে তুমি আমার বাড়ির সব দেখাশোনা করবে। আমি যখন বাড়ির বাইরে থাকি তখন আমার ভয় হয় যে আমার অন্য কাজের লোকেরা হয়তো সব জিনিস নিয়ে নেই, বা আমার স্বামী অন্য কোনো মহিলাকে বাড়িতে নিয়ে আসবে। আমার বাড়ি থেকে চলে যাওয়ার পর কি হয়? আমার স্বামী আর সন্তানেরা কি করে? সেই সব কথা তুমি আমাকে বলবে। খুব সাবধানভাবে আমার বাড়ির দেখাশোনা করবে। শুধু তোমার এইটুকুই কাজ। মালকিনের কথা শুনে আমি খুশি হয়ে যাই। এই কাজ তো আমার জন্য অনেক সহজ ছিল। আমাকে শুধু বাড়ির দেখাশোনা করতে হবে। মালকিন আমাকে বলে, আজকের পর থেকে আর এই মুখোশ পরার কোনো দরকার নেই। তোমার নিজস্ব ছেলেদের পোশাক পরেই তুমি কাজ করতে পারো। তোমাকে কেউ কিছু বলবে না। আমি এখন ছেলেদের পোশাক পরেই কাজ করতাম। আমি দেখতে মেয়েদের মতো হলেও আমার শরীরে ছেলেদের মতোই শক্তি ছিল। যে কোনো চোর বা ডাকাতের সাথে আমি মোকাবিলা করতে পারতাম। সেই জন্য আমি এই কাজটা মন দিয়ে করতে থাকি, সব সততার সাথে। এখানে আমার থাকা খাওয়া একদম ফ্রি ছিল। আমি যে পয়সা বেতন পেতাম সেগুলো আমি জমাতাম। আর এইভাবেই পয়সা জমাতে জমাতে আমি নিজের একটা ছোট বাড়ি কিনেছিলাম। নিজের বাবা মাকে এখানে নিয়ে চলে আসি। সেই মহিলার বাড়িতে কাজ করি প্রায় 10 বছর হয়ে গেল। সেই এখন অসুস্থ হয়ে বিছানা সজ্জা, কিন্তু সে আমাকে চাকরি থেকে বের করে দেয়নি এখনো। আমি তার ভরসা অর্জন করেছিলাম। সেই মহিলা আমাকে বলে, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু যে সততার সাথে তুমি আমার কাজ করেছ আর যেভাবে চোখ বন্ধ করে তুমি আমার ম্যাসাজ করতে, তখনই আমি বুঝতে পেরে গেছিলাম যে তুমি একজন ভালো মনের মানুষ। শুধু তুমি বাধ্য হয়ে এই কাজ করছ। তোমার এই সততা দেখেই তোমাকে আমি আমার বাড়িতে থাকতে দিই। আজ আমি অনেক খুশি। আমার বাবা মা ছোট্ট একটা ঘরে থাকত, আর আজ আমি তাদের একটা ভালো বাড়িতে রাখতে পেরেছি। সত্যি বলে লোকে, সৃষ্টিকর্তা প্রত্যেককে কোনো না কোনো জিনিস ঠিকই দেয়। আমার কাছে পয়সা ছিল না, কিন্তু সেই মহিলার মনে আমার জন্য ভরসা ঠিক সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছিল। আর এতে আমার সব সমস্যা দূর হয়ে যায়। আসলে এই সব কিছুই আমার ভাগ্যে ছিল। আমার ঘটনা শুনে আপনাদের নিশ্চয়ই আমার মতো লোকেদের ব্যাপারে ধারণা হয়ে গেছে, যে আমাদের মতো মানুষ যারা পুরুষ হওয়ার পরেও কিছু করতে পারে না, তারা কতটা অসহায় হতে পারে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার মতো যদি কোনো মানুষ আপনারা কখনো দেখতে পান, তবে তাদের সাথে দয়া করে ভালো ব্যবহার করবে। যদি একটা মানুষ পুরোপুরি তৃতীয় মহিলা হয়, তবে সেও এই সমাজে কোথাও না কোথাও ঠিক জায়গা পায়, আর সে সেই কাজই করে। কিন্তু যদি একটা পুরুষের হাত পায়ের গঠন মেয়েদের মতো হয়, তার গলার কণ্ঠ মেয়েদের মতো হয়, দেখতে মেয়েদের মতো হয়, তবে এই সমাজে টিকে থাকা তার জন্য অনেক কঠিন হয়ে যায়। ঠিক সেই রকমই যেখানে পাগলা থাকে, যাকে পাগলাগার্ড বলে, তারা সেখানেই থাকে, কিন্তু তাতে কারোর কোনো আপত্তি থাকে না। যারা অর্ধেক পাগল হয় না, তারা পাগলাগার্ডে থাকতে পারে, আর না নিজের বাড়িতে শান্তিতে থাকতে পারে। আমাদের মতো লোকদের সমস্যাগুলো ঠিক এই রকমই। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।